আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আল্লাহ পাকের রহমতে ভালো আছো। আমরা সপ্তম অধ্যায় খতিয়ান নিয়ে আলোচনা শুরু করব। তো এর আগে আমরা যে বইটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল জাবেদা। সেটা ছিল হিসাবের প্রাথমিক বই। সেটা কি ছিল? হিসাবের প্রাথমিক বই। আজকে আমরা যে বইটা পরবর্তীতে আলোচনা করব সেটা সেই বইয়ের নাম হলো খতিয়ান। তো জাবেদায় আমরা বিভিন্ন ধরনের হিসাব আহ, তারিখের ক্রমানুসারে ডেবিট এবং ক্রেডিট পক্ষ নির্ণয় করতে দেখিয়েছি। তো আমরা সেই জাবেদা বই থেকে এই খতিয়ান হিসাব তৈরি করব। তো এখানে আমাদের মনে রাখতে হবে, জাবেদায় যে আমরা বিভিন্ন ধরনের হিসাব দেখেছিলাম, এই যে নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, বিভিন্ন লেনদেনের মধ্যে প্রত্যেকটা লেনদেনের মধ্যে কমপক্ষে দুইটা হিসাব খাত ছিল। তো সেই হিসাব খাতগুলো দিয়েই কিন্তু আমাদের খতিয়ান তৈরি করতে হবে। কিন্তু আমরা এই খতিয়ানে যেটা করব সেটা হলো এই হিসাবগুলোকে আমরা শ্রেণীবদ্ধভাবে সংক্ষিপ্ত বিবরণীর মাধ্যমে খতিয়ান প্রস্তুত করব। তো খতিয়ান আসলে আমাদের কেন দরকার বা কী জন্য দরকার সেটা আমরা আমাদের এই থিওরিগুলো ফলে বুঝতে পারবো। যেমন খতিয়ানের ধারণায় লেখা আছে যে প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণীর হিসাব রয়েছে, যেমন সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয় ও লাভ ক্ষতির হিসাব সংরক্ষণ করা হয়। এগুলো প্রতিষ্ঠানে এই ধরনের হিসাবগুলোই সংরক্ষণ করা হয়। এসব হিসাবসমূহকে এক কথায় কিন্তু খতিয়ান বলা হয়। সম্পদ হিসাব একটা খতিয়ান, দায় হিসাব একটা খতিয়ান, এরকম। একটা চলমান ব্যবসায় প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব সম্পর্কিত হিসাবসমূহের সাধারণত প্রারম্ভিক ডেবিট বা ক্রেডিট জের থাকে। যে কোনো হিসাবেরই প্রারম্ভিক ডেবিট বা ক্রেডিট জের থাকে। নির্দিষ্ট সময়কালে সম্পন্ন লেনদেনসমূহের ফলাফল খতিয়ানের সংরক্ষিত হিসাবসমূহে যথাযথভাবে স্থানান্তর করা হয়। হিসাবকাল শেষে প্রতিটি হিসাবেরই জের নির্ণয় করা হয়। এই প্রক্রিয়ায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের উক্ত সময়কালের আয়, ব্যয়, লাভ ও ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয় এবং একটি নির্দিষ্ট তারিখে তার সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ জানা যায়। অর্থাৎ প্রতিষ্ঠানের কী পরিমাণ সম্পদ রয়েছে বা দেনা রয়েছে বা মালিকানা সত্ত্বের পরিমাণ কত, সেটা খতিয়ানের মাধ্যমে জানা যায়। এখন খতিয়ানের বৈশিষ্ট্যটা কি? মানে খতিয়ানের যে ঘর বা যে হিসাবটা, সেই হিসাবের বৈশিষ্ট্যের মধ্যে দেখা যায় প্রতিটি হিসাবেরই কি থাকে? শিরোনাম থাকে, মানে একটা করে নাম থাকে। খতিয়ান বইয়ের উপরে প্রতিটি হিসাবেরই একটা করে নাম থাকে। খতিয়ান প্রস্তুতের টি ছক বা চলমান জের ছক অনুসরণ করা হয়। তার মানে খতিয়ান প্রস্তুতের দুইটা পদ্ধতি, হ্যাঁ, দুইটা ছক আমরা দেখি। একটা ছক মানে একটা ঘর হলো টি ছক, আর একটা হলো চলমান জের ছক। প্রতিটি হিসাবের পৃথক পৃথক জের বা উদ্ধৃত্ত নির্ণয় করা হয়। অর্থাৎ আমরা যদি ব্যয় হিসাব নির্ণয় করি তাহলে দেখা যাবে যে ব্যয় হিসাবের উদ্ধৃত্ত মানে ব্যয় হিসাবের কি পরিমাণ টাকা রয়েছে সেটা আমরা জানতে পারবো। খতিয়ান প্রস্তুতে জাবেদা সহায়ক বহির স্বরূপ কাজ করে। অর্থাৎ খতিয়ান তুমি প্রস্তুত করতে যাবে, কিন্তু এই ক্ষেত্রে জাবেদা তোমাকে সাহায্য করবে। তাই ষষ্ঠ অধ্যায় জাবেদা যারা ভালোভাবে করনি, সেই অধ্যায়টা করেই কিন্তু তোমাদেরকে খতিয়ানে আসতে হবে। খতিয়ানে লিপিবদ্ধের সময় জাবেদা পৃষ্ঠা নম্বর উল্লেখ করা হয়। খতিয়ান হতে প্রাপ্ত হিসাবের উদ্ধৃত্ত দ্বারা রেওয়ামিল প্রস্তুত করা হয়। দেখো কতটা গুরুত্বপূর্ণ। তুমি যদি খতিয়ান না পারো তাহলে তুমি আবার রেওয়ামিল বুঝবে না। অর্থাৎ একটা হিসাব আরেকটা হিসাবের সাথে সম্পর্কিত। জাবেদা না বুঝলে খতিয়ান বুঝবে না, খতিয়ান না বুঝলে রেওয়ামিল বুঝবে না, এরকমভাবে। এবং হিসাব রক্ষণ কার্যক্রমের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। রেওয়ামিল প্রস্তুতের মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। তো খতিয়ান হিসাবে কি কি যে ধরনের খতিয়ান হিসাবগুলো নিয়ে আলোচনা করা হয়? সম্পদ হিসাব। তো সম্পদ হিসাবের মধ্যে কি কি রয়েছে? নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, দেনাদার হিসাব, অগ্রিম খরচ, খরচ অগ্রিম, সম্পদ, মজুত পণ্য, ভূমি ও দালান কোঠা, তারপরে যন্ত্রপাতি হিসাব, সুনাম হিসাব, এগুলো এগুলো সব সম্পদ হিসাবের মধ্যে রয়েছে। সম্পদ হিসাব ডেবিট উদ্ধৃত্ত প্রকাশ করে। এরপর রয়েছে দায় হিসাব। দায় মানে কি? দায় মানে দেনা, এটা পরিশোধ করতে হবে।
তো দায় হিসাবের মধ্যে রয়েছে পাওনাদার হিসাব, ঋণ হিসাব। দায় হিসাব কিন্তু ক্রেডিট, সম্পদ হিসাব ডেবিট, তোমরা জানো। ঋণ হিসাব বকেয়া, খরচ হিসাব, খরচ বকেয়া থাকলে সেটা একটা দেনা, তো সেটাও দায় হিসাব। অনুপার্জিত আয় হিসাব। মালিকানা সত্ত্বের মধ্যে রয়েছে মূলধন হিসাব, উত্তোলন হিসাব, সাধারণ সঞ্চিতি হিসাব। এগুলো ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করবে। আয় হিসাবের মধ্যে রয়েছে বিক্রয়, বিক্রয় কিন্তু একটা আয়। প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বাট্টা, শিক্ষানবিশ সালামি ইত্যাদি, এগুলো আয় হিসাব, এটা ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করবে। ব্যয়ের মধ্যে রয়েছে ক্রয়, ব্যয় সবসময় ডেবিট, সম্পদ সবসময় ডেবিট। দায়, মালিকানা সত্ত্ব এবং আয়, এগুলো ক্রেডিট। বেতন হিসাব, মজুরি হিসাব, অবচয় হিসাব, বিজ্ঞাপন হিসাব, বীমা হিসাব, ভাড়া হিসাব, কর অবিকর হিসাব, কুঋণ হিসাব, এগুলো সব ব্যয় হিসাব, ব্যয় হিসাব ডেবিট। তো দেখো খতিয়ানের গুরুত্বটা কি। লেনদেন সমূহ, এই যে লেনদেন সমূহের মধ্যে যে হিসাবগুলো, সেগুলো সুশৃঙ্খলভাবে সাজিয়ে লিখে রাখা হয় বিধায় হিসাব তথ্য ব্যবহারকারীগণ সহজেই তাদের প্রয়োজনীয় তথ্য খতিয়ান হতে পেতে পারে। খতিয়ান হতে ব্যবসায়ের আয়, ব্যয়, সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ সম্পর্কে ধারণা লাভ করা যায়। রেওয়ামিল প্রস্তুতের জন্য প্রয়োজনীয় উদ্বৃত্ত খতিয়ান হতেই সংগ্রহ করা হয় এবং এর মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। তাহলে একটা কথা ক্লিয়ার, সেটা হলো রেওয়ামিলের মাধ্যমে তুমি যে রেওয়ামিলটা প্রস্তুত করবে, সেই রেওয়ামিলটা প্রস্তুত করবে খতিয়ানের মাধ্যমে। আর রেওয়ামিল প্রস্তুত করার ফলেই কিন্তু হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। খতিয়ানের গুরুত্ব উপকারিতা প্রকাশের জন্য একটি কথাই প্রচলিত রয়েছে, সেটা হলো খতিয়ান হিসাবের সকল বইয়ের রাজা। সকল বইয়ের রাজা বলা হয় খতিয়ানকে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা নৈমিত্তিক, যে সকল বইয়ের রাজা বলা হয় কাকে? খতিয়ানকে। এরপরে রয়েছে জাবেদা ও খতিয়ানের পার্থক্য। জাবেদা ও খতিয়ান উভয় হিসাব চক্রের দুইটি ধাপ। খতিয়ান জাবেদা অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ এবং ব্যবহার উপযোগী। জাবেদা বই সংরক্ষণ ঐচ্ছিক হলেও খতিয়ান প্রস্তুত বাধ্যতামূলক। জাবেদা বাধ্যতামূলক নয়, কিন্তু খতিয়ান বাধ্যতামূলক। খতিয়ানের উদ্বৃত্ত হতে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের পাশাপাশি ব্যবসায়ের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা সহজ হয়। জাবেদা ও খতিয়ান প্রস্তুতে ব্যবহৃত ছকের মাঝে যথেষ্ট অমিল রয়েছে। জাবেদায় শুধু লেনদেনের ডেবিট এবং ক্রেডিট পক্ষ শনাক্তকরণ করা হয়। জাবেদায় কি করা হয়? শুধু লেনদেনের ডেবিট এবং ক্রেডিট পক্ষ শনাক্তকরণ হয়। আর অপরদিকে খতিয়ানে প্রতিটি হিসাবের মোট ডেবিট ও মোট ক্রেডিটের পার্থক্যকরণের মাধ্যমে উদ্বৃত্ত নির্ণয় করা হয়। কি পরিমাণ টাকা রয়েছে, ব্যয় হিসাবে কি পরিমাণ টাকা রয়েছে, আয় হিসাবে কি পরিমাণ টাকা রয়েছে, সম্পদ হিসাবে কি পরিমাণ টাকা রয়েছে, সেগুলোর উদ্বৃত্ত নির্ণয় করা হয়। কিন্তু জাবেদায় উদ্বৃত্ত নির্ণয় করা হয় না। খতিয়ান সুষ্ঠু ও নির্ভুলভাবে প্রস্তুতের জন্য জাবেদা সহায়ক বইস্বরূপ কাজ করে। এরপর আমরা যে জিনিসটা শিখব সেটা হলো কোনো একটা লেনদেন, সেটা খতিয়ানভুক্তকরণ বা পোস্টিং কিভাবে দিব। খতিয়ানভুক্তকরণকে বলা হয় পোস্টিং। তো একটা লেনদেন দেখি, জানুয়ারি 1, 2017, নগদে পণ্য ক্রয় 5,000 টাকা। এখন এই যে নগদে পণ্য ক্রয় 5,000 টাকা, এটা জাবেদাটা কি? এটা জাবেদাটা হবে ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। কারণ পণ্য ক্রয় করতে গিয়ে নগদ 5,000 টাকা হ্রাস পেল, কমে গেল, তাহলে বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তো ক্রয় এটা খরচ বৃদ্ধি পেয়েছে 5,000 টাকা, তাহলে আমরা ক্রয় হিসাবকে ডেবিট করব। এই যে দেখো, এই যে ক্রয় হিসাব ডেবিট 5,000 টাকা। অপরপক্ষে এই ক্রয় করতে গিয়ে নগদ 5,000 টাকা কমে গেল, নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা। এখন এই লেনদেনটা নিয়ে আমরা কিভাবে খতিয়ানভুক্তকরণ করব বা পোস্টিং করব কিভাবে? তাহলে তোমরা শুরুতেই জেনেছো যে খতিয়ানভুক্ত করার জন্য খতিয়ানের প্রত্যেকটা হিসাবের কিন্তু শিরোনাম থাকে। তো দেখো এখানে দুইটা হিসাব, একটা হিসাব হলো ক্রয় হিসাব, একটা হলো নগদান হিসাব। তাহলে আমরা এই যে ঘরটা দেখতেছো, এই ঘরটা হলো ক্রয় হিসাবের জন্য। তা ক্রয় হিসাবের জন্য আমরা খতিয়ান ঘরটা কিভাবে করব? খতিয়ানের উভয় দিকেই 4টা করে মোট 8টা ঘর থাকে। অর্থাৎ বাম দিকে ডেবিট দিকে ঘর আছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। আর ক্রেডিট দিকে রয়েছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা এবং টাকা। এই ব্যাপারটা কিন্তু তোমরা খেয়াল করবে। এখন দেখো, আমরা হিসাবের নাম, আমরা জাবেদা হিসাব করতেছি,
ক্রয় হিসাব করতেছি, তো ক্রয় হিসাবটাকে আমরা উপরে লিখে দিলাম। তো এই যে জাবেদাটা দেখছো এখানে, এই জাবেদাটার মধ্যে ক্রয় হিসাব কি ডেবিট, তাই না? হ্যাঁ, এই যে ক্রয় হিসাবটা হলো ডেবিট। তো আমরা যেটা করব সেটা হলো তারিখের ঘরে তারিখ বসাবো এবং মাসের নাম বলবো। জানুয়ারি 1 2017, এই যে জানুয়ারি 1 2017। তো দেখো আমরা আমাদের ক্রয় হিসাব কিন্তু ডেবিট ছিল, এই যে ক্রয় হিসাব, এই ক্রয় হিসাব ডেবিট 5,000 টাকা। তাহলে দেখো ক্রয় হিসাব ডেবিট 5,000 টাকা। কিন্তু তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখবে বিবরণের ঘরে আমরা ক্রয় তো ডেবিট ছিল, কিন্তু ক্রয়ের বিপরীতে ক্রেডিট হিসাব খাতটা কি ছিল? নগদান হিসাব, তাই না? আমরা যেটা করব বিবরণের ঘরে ক্রেডিট হিসাব খাতের নামটা লিখে দেব। তাহলে ক্রয় যদি ডেবিট হয় বা ক্রয় হিসাব ডেবিট, ক্রেডিট হিসাব খাতের নামটা হলো নগদান হিসাব। তাহলে যখন আমরা ক্রয় হিসাবের খতিয়ান করব তখন বিবরণের ঘরে ক্রেডিট হিসাব খাতের নামটা লিখে দেব। তো ক্রেডিট হিসাব খাতের নামটা হলো নগদান হিসাব, এই যে নগদান হিসাব লিখে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা নগদান হিসাবের যখন আবার করব, একই রকমভাবে নগদান হিসাবের জন্য একটা খতিয়ানভুক্তকরণ করব। তাহলে প্রথমে শিরোনাম দেব নগদান হিসাব, ডেবিট এবং ক্রেডিট লিখব। বাম দিকে ডেবিট, ডেবিট দিকে 4টা ঘর তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। ক্রেডিট দিকেও 4টা ঘর তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা এবং টাকা। এবার খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখবে আমরা এবার করতেছি হলো নগদান হিসাবের খতিয়ান। তাহলে নগদান হিসাবের খতিয়ান করতেছি, ভালোভাবে লক্ষ্য করো, নগদান হিসাব কিন্তু ক্রেডিট 5,000। তাহলে দেখো নগদান হিসাব ক্রেডিট 5,000, কিন্তু বিবরণের ঘরে লক্ষ্য করলে দেখবে কার নাম? বিবরণের ঘরে যেহেতু নগদান হিসাব করতেছি, তাহলে বিবরণের ঘরে লিখব নগদান হিসাব যেহেতু ক্রেডিট, বিবরণের ঘরে লিখব ডেবিট হিসাব খাতের নামটা। ডেবিট হিসাব খাতের নামটা হলো ক্রয় হিসাব, এই যে ক্রয় হিসাব লেখা হলো। তাহলে এই কথাগুলি এই নিচে দিয়ে লেখা আছে যে পোস্টিং এর দিকে লক্ষ্য করলে দেখা যায় জাবেদায় ক্রয় হিসাব ডেবিট, এই যে জাবেদায়, এই যে জাবেদার মধ্যে ক্রয় হিসাবটা ডেবিট, তাই ক্রয় হিসাবে ডেবিট দিকে লেখা হয়েছে, কিন্তু বিবরণের কলামে ক্রেডিট হিসাব খাতের নাম অর্থাৎ নগদান হিসাব লেখা হয়েছে। অপরদিকে নগদান হিসাব ক্রেডিট, তাই নগদান হিসাবে ক্রেডিট দিকে বসেছে, কিন্তু বিবরণের কলামে ডেবিট হিসাব খাতের নাম অর্থাৎ ক্রয় হিসাব লেখা হয়েছে। এর দ্বারা ক্রয় হিসাবটি কোন হিসাবের মাধ্যমে ডেবিট এবং নগদান হিসাবটি কোন হিসাবের কারণে ক্রেডিট করা হয়েছে তা বোঝা যায়। অর্থাৎ তুমি যে এখানে নগদান হিসাবটাকে ক্রেডিট করলা, কোন হিসাবের কারণে নগদান হিসাব ক্রেডিট হলো সেটা তুমি জানতে পারলা। তুমি জানতে পারছো যে নগদান হিসাব ক্রেডিট হয়েছে ক্রয় হিসাবের কারণে, আবার ক্রয় হিসাব ডেবিট হয়েছে নগদান হিসাবের কারণে। যেমনটা ঠিক আমরা জাবেদার মধ্যে দেখলাম, ক্রয় হিসাব ডেবিট হয়েছে নগদান হিসাবের কারণে, আবার নগদান হিসাব ক্রেডিট হয়েছে ক্রয় হিসাবের কারণে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা পরবর্তীটা যেটা, তো আরেকটু কথা আছে, সেটা হলো কোনো হিসাবের ডেবিট দিকে পোস্টিং হলে বিবরণের কলামে ক্রেডিট হিসাব খাতের নামটা লিখে দিবা, আর হিসাবের ক্রেডিট দিকে যদি কোনো পোস্টিং হয় তাহলে বিবরণের কলামে ডেবিট হিসাব খাতের নামটা লিখে দেবে বিপরীত। অর্থাৎ আবার একটু দেখো, যখন তুমি ক্রয় হিসাবকে ডেবিট লেখছো, এই যে ক্রয় হিসাবকে ডেবিট দিকে পোস্টিং দিছো, তখন ক্রয় হিসাবের বিপরীতে যেটা ছিল সেটা লিখে দিবা। আবার যখন তুমি নগদান হিসাবকে ক্রেডিট দিকে পোস্টিং দিয়েছো, তখন তার বিপরীত হিসাবটা বিবরণের ঘরে লিখে দেবে। এই কথাটা এখানে বলা হয়েছে। এরপরে আরেকটা বিষয় যেটা, সেটা হলো হিসাবের জেরটানা বা ব্যালেন্সিং। খতিয়ান প্রস্তুতকরণের ক্ষেত্রে প্রথম ধাপ পোস্টিং, আর পরবর্তী ধাপ হলো ব্যালেন্সিং বা উদ্বৃত্ত নির্ণয়। সাধারণ অর্থে উদ্বৃত্ত বা ব্যালেন্স অবশিষ্ট অর্থে ব্যবহৃত হয়। অবশিষ্ট কত টাকা রয়েছে, ব্যালেন্স কত,
যেমন 5 কেজি চাল ক্রয় করা হলো এবং 3 কেজি চাল ভোগ করা হলো, মানে খেয়ে ফেলছো। এই ক্ষেত্রে অবশিষ্ট রইল আর 2 কেজি। হিসাবের জ্যার নির্ণয় অনেকটা কিন্তু এরূপই। হিসাবে পোস্টিং পরবর্তী ডেবিট ও ক্রেডিট দিকের যে টাকার যে পার্থক্য, সেই পার্থক্য নির্ণয় করাকে জ্যার টানা বা ব্যালেন্সিং বলা হয়। খুব গুরুত্বপূর্ণ কথা যে আমরা যখন একটা হিসাব করব, পোস্টিং শেষ করার পরে ডেবিট ক্রেডিটের যখন পার্থক্য নির্ণয় করব, টাকার পার্থক্য নির্ণয় করব, এই পার্থক্য নির্ণয় করাটাকে আমরা বলবো জ্যার টানা বা ব্যালেন্সিং। তা আমরা একটু একটা হিসাব দেখি। এখানে নিম্নোক্ত দুটি লেনদেন পোস্টিং পরবর্তী নগদান হিসাবের ব্যালেন্স নির্ণয় করা হলো। মার্চের 3 তারিখ নগদ বিক্রয় 20,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, নগদ বিক্রয়ের জাবেদা কি? নগদ বিক্রয়ের জাবেদা হলো নগদ বিক্রয় করার কারণে তোমার কাছে নগদ টাকা আসলো, নগদ টাকা বৃদ্ধি পেল, তাহলে নগদান হিসাব ডেবিট 20,000 টাকা আর বিক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা। মার্চের 10 তারিখ আসবাবপত্র ক্রয় 15,000 টাকা। আসবাবপত্র ক্রয় 15,000 টাকার জাবেদা কি হবে? আসবাবপত্র একটা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট 15,000 টাকা। আর এই আসবাবপত্রটা কিনতে গিয়ে নগদ 15,000 টাকা কমে গেল, তাই নগদান হিসাব ক্রেডিট 15,000 টাকা। জাবেদা দাখিলা এর আগে তোমরা নিশ্চয়ই ষষ্ঠ অধ্যায়ে শিখে ফেলেছো যে জাবেদা কিভাবে করতে হয়। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তারিখের ক্রমানুসারে লিখতে হবে মার্চ 3 2017। এই যে নগদান হিসাব ডেবিট 20,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা, আসবাবপত্র হিসাব ডেবিট 15,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 15,000 টাকা। এখন আমরা যেটা করব সেটা হলো খতিয়ানভুক্তকরণ করব। তো খতিয়ানভুক্তকরণ করতে হলে তোমাকে দুইটা ছকের সাহায্য নিতে পারো। একটা ছককে বলা হয় টি ছক, আর একটা হলো চলমান জ্যার ছক। টি ছকে ঘর থাকে 8টি, আর চলমান যেই ছক যেটা রয়েছে সেখানে ঘর থাকবে তোমার 7টি বা 6টিও বলা যায়, কারণ পরবর্তী শেষের দিকের একটা ঘরকে আমরা আবার সেটাকে 2টা ঘর করে ফেলি। তো যাই হোক, আমরা প্রথমে টি ছক দিয়েই দেখি। পরীক্ষার সময় আমাদেরকে যেটা করতে বলবে আমরা সেটাই করব। উপরে যে তোমরা জাবেদা দেখতেছো, সেই জাবেদার আলোকে আমরা খতিয়ান প্রস্তুত করব। তো জাবেদার ভিতরে আমরা কয়টা হিসাব দেখতেছি? একটা হিসাব হলো নগদান হিসাব, আরেকটা বিক্রয় হিসাব, আরেকটা আসবাবপত্র হিসাব। এখানে মোট 3টা হিসাব রয়েছে: নগদান হিসাব, বিক্রয় হিসাব, আসবাবপত্র হিসাব। খতিয়ানভুক্তকরণের ক্ষেত্রে আমরা নগদান হিসাবের খতিয়ানটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে নগদান হিসাবের খতিয়ান যে দেখাবো, তাই শিরোনামে লিখব, উপরে লিখব নগদান হিসাব, বাম দিকে ডেবিট, ডান দিকে ক্রেডিট। ডেবিট দিকে 4টা ঘর: তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। ক্রেডিট দিকে 4টা ঘর: তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। খুব ভালোভাবে লক্ষ্য করো, একটু আগে আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম, আমরা এখন করতেছি নগদান হিসাব। তোমরা জানো নগদান হিসাব হলো সম্পদ হিসাব। তো যাই হোক, মার্চের 3 তারিখ 2017 সালে নগদান হিসাবের সাথে যেই ঘটনাটা ঘটলো সেটাই আমরা এখন খতিয়ানভুক্তকরণ করতে যাচ্ছি। নগদান হিসাব ডেবিট 20,000 টাকা। খুব ভালোভাবে মাউস পয়েন্টার দিকে লক্ষ্য করো, জাবেদা থেকে খতিয়ানভুক্তকরণ করা হচ্ছে। নগদান হিসাব ডেবিট 20,000 টাকা, নগদান হিসাব ডেবিট 20,000 টাকা। বিবরণের ঘরে নগদান হিসাবের বিপরীত হিসাবটাকে লেখা হলো। নগদান হিসাবের বিপরীত হিসাবটা হলো বিক্রয় হিসাব। বিবরণের ঘরে বিক্রয় হিসাব লেখা হলো। আচ্ছা, এরপরে মার্চের 10 তারিখে নগদান হিসাবের সাথে আসবাবপত্র হিসাবের সম্পর্ক। নগদান হিসাব ক্রেডিট
15,000 টাকা। মাউস পয়েন্টারের দিকে লক্ষ্য করো, নগদান হিসাব ক্রেডিট 15,000 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিবরণের ঘরে নগদান হিসাব ক্রেডিট, বিবরণের ঘরে নগদান হিসাবের বিপরীতে যে আছে সেই হিসাবটাকে লিখব, আসবাবপত্র হিসাব। আসবাবপত্র হিসাব। এখন আমরা দেখি নগদান হিসাব, এটা সম্পদ হিসাব, ডেবিট উদ্ধৃত প্রকাশ করবে। এবার দেখো ডেবিট এবং ক্রেডিট দিকে টাকার পার্থক্য দেখো। ডেবিট দিকে আছে 20,000, ক্রেডিট দিকে রয়েছে 15,000। তাহলে এখন আমরা জের টানবো, ব্যালেন্সিং করব। যেমন একটু আগে একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝানো হয়েছিল যে 5 কেজি চাল ক্রয় করা হলো আর সেখান থেকে তুমি 3 কেজি চাল খেয়ে ফেলছো, তাহলে অবশিষ্ট রইল কত? 2 কেজি। এই অবশিষ্ট 2 কেজিটাই হলো ব্যালেন্সিং। তাহলে ডেবিট দিকে টাকার যোগফল বড়, তাই না? ডেবিট দিকের টাকার যোগফল বড় হওয়ায় সেই টাকাটা ডেবিট এবং ক্রেডিট উভয় কলামেই বসানো হলো। যেমন দেখো ডেবিট দিকে টাকার টাকা হলো 20,000 আর ক্রেডিট দিকে টাকা হলো 15,000। তাহলে ডেবিট দিকের টাকা বেশি, তাই ডেবিট দিকের যে 20,000 টাকা সেই 20,000 টাকা ডেবিট দিক এবং ক্রেডিট দিক উভয় দিকেই বসানো হলো। ডেবিট দিকের যোগফল বড় হওয়ার কারণে ডেবিট এবং ক্রেডিট উভয় কলামে এই 20,000 টাকা বসানো হলো। এরপর এখন আমরা দেখব যে কোন দিকে টাকার যোগফল কম রয়েছে, মানে টাকা কম রয়েছে। নিশ্চয়ই তোমরা বলবে যে স্যার ক্রেডিট দিকে টাকা কম রয়েছে কিভাবে? দেখো যদি আমরা ব্যালেন্সিং সমতাকরণ করতে চাই তাহলে ক্রেডিট দিকে আরও 5,000 টাকার অভাব রয়েছে। ক্রেডিট দিকে রয়েছে 15,000 টাকা, আমরা যদি 20,000 টাকার সাথে মিলাতে চাই তাহলে আমাদের অতিরিক্ত 5,000 টাকার প্রয়োজন হবে। তাহলে এই অতিরিক্ত 5,000 টাকাকে আমরা বলবো ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি অর্থাৎ 20,000 টাকার ভিতর থেকে আমরা 5,000 টাকা ক্রেডিট দিকে নিয়ে এসে দুই দিকে টাকার পরিমাণ কি করলাম? সমান করলাম। আচ্ছা, তাহলে এই ব্যালেন্স সিডিটা সবসময় আমরা ওই মাসের শেষ তারিখেরটা লিখব, অর্থাৎ মার্চ মাস হলো 31-এ, এজন্য মার্চের 31 লিখে ব্যালেন্স সিডি। তো ব্যালেন্স সিডি কি? এটা হলো ক্যারিড ডাউন, মানে স্থানান্তরিত হবে। যে টাকাটা আর অবশিষ্ট রয়েছে সেই টাকাটা আবার কি হয়ে যাবে? সেই টাকাটা আমরা যে দিক থেকে এনেছিলাম সেই দিকেই চলে যাবে। আমরা মিলানোর জন্য এই 5,000 টাকা এনেছি, মানে এই যে ডেবিট দিকে 20,000 এবং ক্রেডিট দিক সমান করার জন্য আমরা এই 5,000 টাকা এনেছি। সেই 5,000 টাকাটাকে কিন্তু আবার যে দিক থেকে এনেছি সেই দিক থেকেই আমরা স্থানান্তরিত করব। এই 5,000 টাকাটা আমরা ডেবিট দিক থেকে এনেছি, তাই খেয়াল করো আমরা পরবর্তী মাস মানে মার্চের পরবর্তী মাস হলো এপ্রিল। এপ্রিলের 1 তারিখে আমরা যেই টাকাটা আগের মাসে শেষ দিনে ব্যালেন্স সিডি হিসাবে লিখেছিলাম সেই টাকাটাই এখন এই যে ব্যালেন্স সিডি হিসাবে আমরা 5,000 টাকা লিখেছিলাম, আমরা এপ্রিল মাসের 1 তারিখে গিয়ে সেটাকেই ব্যালেন্স বিডি হিসেবে সেই 5,000 টাকাকে লিখে দেব। এর মানে হলো নগদান হিসাবে উদ্বৃত্ত টাকা 5,000 রয়েছে। নগদান হিসাবে উদ্বৃত্ত কত টাকা রয়েছে? 5,000 টাকা রয়েছে। আর যেটা করব সেটা হলো উভয় দিকের যোগফলের নিচে দুইটা সমান্তরাল রেখা টেনে হিসাবটাকে বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ ডেবিট দিকে টাকার নিচে দুইটা সমান্তরাল চিহ্ন, ক্রেডিট দিকেও টাকার নিচে দুইটা সমান্তরাল চিহ্ন দিয়ে হিসাবটাকে আমরা বন্ধ করব। সাধারণত নির্দিষ্ট সময়ের শেষ তারিখে হিসাবের ডেবিট এবং ক্রেডিট দিকের পার্থক্য নির্ণয় করা হয়। পার্থক্যটি ব্যালেন্স সিডি। ডেবিট দিকে 20,000, ক্রেডিট দিকে 15,000, তাহলে পার্থক্য কত? 5,000। এই পার্থক্যটাকে আমরা ব্যালেন্স সিডি হিসাবে লিখব, অর্থাৎ উদ্বৃত্ত স্থানান্তর হবে। এই যে উদ্বৃত্তটা রয়েছে, হ্যাঁ, সেই উদ্বৃত্তটা আমরা আবার স্থানান্তর করে দেব যে দিক থেকে এনেছি সেদিক থেকে। অর্থাৎ ডেবিট দিকে 20,000, ক্রেডিট দিকে 15,000। তাহলে ক্রেডিট দিকে যদি আমি ব্যালেন্স করতে চাই, সমতা করতে চাই, তাহলে আমরা
ডেবিট দিকের 20,000-এর কাছ থেকে 5,000 টাকা নিয়ে আসলাম, তাহলে আমার সেটা ঠিক হয়ে যাবে। তো আমরা কম টাকার কলামে বসিয়ে উভয় দিক সমান করব, অর্থাৎ যেদিকে টাকা কম আছে সেই দিকে আমরা ওই টাকাটা বসিয়ে দেব। তাহলে এখানে 20,000 আর এখানে 15,000, তাহলে কম কত আছে? 5,000 টাকা। এই কম টাকাটাকে আমরা ব্যালেন্স সিডি দিয়ে লিখব এবং পরবর্তীতে এই ব্যালেন্স সিডিটা পরবর্তী মাসে ব্যালেন্স বিডি হিসাবে লিখে দেব। অর্থাৎ যেই পাশে সিডি আছে তার বিপরীত পাশে সিডিটা রয়েছে ক্রেডিট পাশে, আর বিডিটা দিয়ে দেব ডেবিট পাশে। আবার যদি এরকম হয় যে ডেবিট পাশে ব্যালেন্স সিডি, তাহলে আমরা পরবর্তী মাসে ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি নিচে বসিয়ে দেব। এই ক্ষেত্রে আর আমরা নিচে কি করব না, সমান্তরাল রেখা টানব না। আচ্ছা, সময়ের শেষ তারিখের ব্যালেন্স সিডি আর পরবর্তী সময়ের প্রথম তারিখে সেটা হবে বিডি। অর্থাৎ মার্চের এই যে একটা সময় মার্চ মাসের শেষ তারিখটাকে আমরা যেই দিকে টাকার পরিমাণ কম সেই পার্থক্যটা নির্ণয় করব যেটা দিয়ে, সেটা হলো ব্যালেন্স সিডি। আর পরবর্তী মাসের প্রথম যেটা সেটা হলো ব্যালেন্স বিডি। সময়ের শেষ তারিখের ব্যালেন্স সিডি পরবর্তী সময়ের প্রথম তারিখে ব্যালেন্স বিডি, অর্থাৎ উদ্বৃত্ত স্থানান্তরিত হয়েছে। এই উদ্বৃত্তটা স্থানান্তরিত হবে। আবার যখন আমরা এটা বিডি হিসাবে লিখব তখন আমরা বলবো ব্যালেন্স ব্রট ডাউন, মানে কি হয়েছে? স্থানান্তরিত হয়েছে, উপর থেকে আনিত হয়েছে, এই উপর থেকে এখানে আনা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো পরবর্তীতে এখানে দেখবে। কিন্তু সিডির পূর্ণরূপ কি? সিডি হলো ক্যারিড ডাউন, নিচে নিত বা স্থানান্তরিত হবে। এটা হলো যে হিসাবের যেই দিকে টাকার পরিমাণ কম সেই দিকে আমরা সিডি লিখে টাকাটা সমান্তরাল, যেই পরিমাণ টাকাটা কম সেটা আমরা সমতাকরণ করি। বিডিটা ওই সিডিটাই পরবর্তী মাসে আমরা বিডি হিসাবে লিখি, স্থানান্তরিত হয়েছে। সিএফ ক্যারিড ফরওয়ার্ড, সম্মুখে নিত। বিএফ ব্রড ফরওয়ার্ড, পেছন থেকে আনিত। তোমরা এই মিনিংগুলো খাতায় একটু নোট ডাউন করে নেবে। শিক্ষার্থী বন্ধুরা, যদি ওই অঙ্কটাই আমরা চলমান জেরসকে করতাম তাহলে কিন্তু খুব সহজ হতো। চলমান জেরসকে আমরা নগদান হিসাব লিখব, হিসাবের কোড নং, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট। উদ্বৃত্তটা কিন্তু সাথে সাথে নির্ণয় হয়ে যাবে, তাই উদ্বৃত্ত বা জের, ডেবিট উদ্বৃত্ত এবং ক্রেডিট উদ্বৃত্ত। মার্চের 17 তারিখে, মার্চের 3 তারিখে এখানে নগদান হিসাব যে আমরা করতেছি সেই নগদান হিসাবের সাথে সম্পর্কিত লেনদেনটা আমরা বিবরণের ঘরে লিখব। তাহলে তোমাদেরকে যদি আমি আবার দেখাই, মার্চের 3 তারিখে নগদান হিসাব ডেবিট, বিবরণের ঘরে হবে বিক্রয় হিসাব। তাহলে নগদান হিসাব ডেবিট 20,000। তাহলে দেখো এই যে নগদান হিসাব ডেবিট 20,000, বিবরণের ঘরে হবে ক্রেডিট। আবার মার্চের 10 তারিখে নগদান হিসাব ক্রেডিট 15,000, বিবরণের ঘরে হবে আসবাবপত্র হিসাব। তো এই ক্ষেত্রে মজার ব্যাপার হলো চলমান জেরসকে আমরা যেই টাকাটা প্রথমে লিখি সেটা সাথে সাথেই ব্যালেন্স হবে। ডেবিট দিকে যখন টাকাটা লিখলাম তখন সেটা ডেবিট উদ্বৃত্তের ঘরে 20,000টা চলে গেল। আবার যখন মার্চের 10 তারিখে আমরা ক্রেডিট দিকে লিখলাম 15,000 টাকা, তখন এই যে 20,000 টাকা, এই 20,000 টাকা থেকে ডেবিট দিকের 20,000 টাকা থেকে ক্রেডিট দিকের 15,000 টাকা বাদ দিলে, বিয়োগ দিলে 5,000 টাকা। তাহলে সাথে সাথে ব্যালেন্স নির্ণয় হয়ে গেল। চলমান জেরসক হিসাবে যে কোনো সময়ই জানা যায়, প্রতিটি পোস্টিংয়ের সঙ্গে সঙ্গে উদ্বৃত্ত বা ব্যালেন্স নির্ণয় করা হয়ে যায়। তো যখন ডেবিট দিকে টাকা পোস্টিং হবে তখন সেটা ডেবিট ব্যালেন্স হয়ে যাবে, মানে প্লাস। ক্রেডিট পোস্টিংয়ের ক্ষেত্রে আমরা ডেবিট ব্যালেন্স, তখন সেটা হয়ে যাবে মাইনাস। ক্রেডিট পোস্টিং ক্রেডিট ব্যালেন্স প্লাস, ডেবিট পোস্টিং ক্রেডিট ব্যালেন্সে মাইনাস। আচ্ছা, এটা পরবর্তীতে আমরা একটু বুঝিয়ে দিব তোমাদেরকে যখন আবার অঙ্ক শুরু করব। মোট ডেবিট ও মোট ক্রেডিট পোস্টিংয়ের পরিমাণ নির্ণয় করা হয় না, এই যোগফলের কোনো ব্যবহার নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা
আগামী ক্লাসে সৃজনশীল অঙ্ক শুরু করে দিব। তোমরা আমাদের সাথেই থাকবে। আর এই কথাটাও মনে রাখবে যে সম্পদ হিসাবের স্বাভাবিক ব্যালেন্স হলো ডেবিট ব্যালেন্স, ব্যয় হিসাবের স্বাভাবিক ব্যালেন্স যেটা বের হয় সেটা হলো ডেবিট ব্যালেন্স। তারপরে দায়, মালিকানা সত্ত্ব এবং আয়ের ক্ষেত্রে একই ক্রেডিট ব্যালেন্স হয়ে থাকে। তো আশা করি আজকের ভিডিওটা তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে, কারণ আমরা যখন সৃজনশীল অঙ্ক শুরু করব তখন এই কথাগুলোই ঘুরে ফিরে আসবে। আর তোমরা থিওরিগুলো একটু ভালো করে পড়বে, পড়তে গিয়ে যেটা না বুঝবে আমাকে সেটা জিজ্ঞাসা করবে। তো আজকের জন্য এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকবে।